উদ্যোক্তার জার্নিটা ধরে রাখতে না পারার পেছনে আমি যেহেতু প্রায় ৩৮ লাখ ছেলেমেয়েকে নিয়ে কাজ করেছি, আপনি যদি আমাকে ইমপ্যাক্ট জিজ্ঞেস করেন, আই অলওয়েজ বিলিভ ইন কোয়ালিটি টাইম। সো আপনি অনেক সময় দিলেন, তার চেয়ে অল্প সময় দিয়ে কোয়ালিটিফুল হ্যাঁ, আমি এখনো দেখি যে আমরা গ্রাজুয়েশন করব, তারপর মাস্টার্স করব, তারপরে গিয়ে আমরা একটা চাকরির চেষ্টা করে। এই অ্যাটিটিউডটা একেবারে রং। আপনি যখন ক্যারিয়ারে ঢুকে যাবেন ৫-৭ বছর পরে আপনি সিজিপিএ কত পেয়েছেন এটা কিন্তু কেউ জিজ্ঞেস করবে না। আসলে জিজ্ঞেস করবে তুমি ৫ বছর কি করেছো, আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়েছেন এটাও কিন্তু ম্যাটার করবে না। আপনি বাংলায় প্রপারলি কথা বলেন, আপনাকে শুধু ইংলিশে কথা বললে আপনাকে স্মার্ট মনে করবে, ব্যাপারটা কিন্তু তা না। কিছু ভালো ইউনিভার্সিটি আছে যারা সত্যিকার অর্থে সেখানে লেখাপড়া হয়, বাট অর্ধেকের বেশি ইউনিভার্সিটিতে শুধু সার্টিফিকেট বিক্রি করা হয়। এগুলাকে সবগুলোকেই পলিটেকনিক ইনস্টিটিউট ঘোষণা করা উচিত। তারা 3 বছর 4 বছরের ডিগ্রি দেওয়ার কোনো দরকার নেই। চাকরির ক্ষেত্রে কোনো একটা প্রতিষ্ঠানে যদি কোনো এমপ্লয়ি থাকে যে সে স্কিলড বা টক্সিক, এক্ষেত্রে তার ব্যাপারে কি আসলে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আপনার মনে হয়? আপনি নেগেটিভ হয়ে তো লাইফে একটা লাভের কথা কেউ বলতে পারে না যে আমি খুব নেগেটিভ মানুষ, আমার একটা লাভ হচ্ছে। বরং ডাউন হয়ে যাওয়া, একা হয়ে যাওয়া। নেগেটিভ মানুষদের সাথে কেউ মিশতে চায় না। আমরা ইন্টারভিউ বোর্ডে যখন থাকি, আমরা যখন সিভিটা দেখি, আমরা যদি দেখি প্রতি 1 বছর 6 মাস পর পর সে জব চেঞ্জ করেছে, তাকে কিন্তু আমরা জব দিতে চাই না। কারণ হচ্ছে প্রথম আমার কাছে যেটা পরামর্শ মনে হয় সেটা হচ্ছে আমাদের স্বপ্ন দেখতে হবে। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল হক। আজকের ক্যারিয়ার পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্যারিয়ার পডকাস্টে যিনি অতিথি হিসেবে আছেন, তিনি শুধু একজন সফল উদ্যোক্তাই না, তিনি বাংলাদেশের লাখো যুবকের, লাখো তরুণের ইন্সপাইরেশন। তিনি তার প্রতিষ্ঠিত নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশের লাখো তরুণকে উদ্যোক্তা বানিয়েছেন। সবাইকে সঙ্গে নিয়ে স্বাগত জানাচ্ছি ইকবাল ভার জাহিদ ভাইকে। অনেক ধন্যবাদ ভাইয়া, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট। থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? খুব ভালো। আমরা আসলে আপনার পরিচয় অনেকভাবে জানি। আসলে আপনার আসলে অনেক পরিচয় আছে, অনেক কিছু আসলে আপনি করেন। তো নিজের পরিচয়টা ভাই আপনি কিভাবে দিতে চান আসলে? আমার পরিচয়টা হচ্ছে আমি একজন উদ্যোক্তা, আমি একজন বাবা, আমি একজন পজিটিভ মানুষ। এইটার চাইতে ছাপিয়ে যেটা গেছে, আপনি যেটা দিয়ে শুরু করলেন সেটা হচ্ছে আসলে আমরা দেখেছি। আমি মানুষের জন্য কাজ করছি, দেশের জন্য কাজ করছি, সবচেয়ে বড় কথা। এবং এটা একটা স্বপ্ন নিয়েই কাজ শুরু করা। আমার ক্যারিয়ারের কোনো একটা পর্যায়ে এসে মনে হলো যে আমি তো নিজের জন্য কিছু একটা করতে পারলাম, তাহলে মানুষের জন্য কি করলাম? আমরা এই দুনিয়াতে আসি, একদিন মরে যাব, কিন্তু কি রেখে গেলাম, কি দাগ রেখে গেলাম, কেন মানুষ আমাকে মনে রাখবে? তার চেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমাদের জীবনে যা কিছু অর্জন, একটা মানুষ বই লেখা কেন, একজন রাইটার যখন বই লেখে তার তার ভেতরের যা কিছু আছে সেটা বইয়ের মাধ্যমে পাঠককে জানায়। সো আমরা যারা উদ্যোক্তা, আমাদের ভেতরে অনেক কথা আছে, অনেক স্বপ্ন আছে, অনেক অভিজ্ঞতা আছে, অনেক স্কিলস আছে, যেগুলো আমরা আসলে ওইভাবে প্রকাশ করতে পারি না নানান কারণে। তো আমার কাছে মনে হলো আমি যা কিছু শিখেছি আমার উদ্যোক্তা জার্নিতে বা জীবন থেকে, সেটা আমি মানুষকে শেখাই। এবং তার আগে আমার মধ্যে একটা ভাবনা আসে যে আমি দেশের জন্য একটা কাজ করব। সবাই চিন্তা করে যে দেশের জন্য কাজ করতে হলে তো রাজনীতি করা লাগে। তা আমার যেহেতু রাজনীতি করার সুযোগ হয় না, যারা রাজনীতি করছেন তাদের প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা আছে, বাট আমার কেন যেন সুযোগ হয় নাই কখনো। আমি বরাবরই ক্যারিয়ারে ফোকাস ছিলাম, যত সময় পেয়েছি 15-16-17 ঘন্টা কাজ করেছি, সো মাথার মধ্যে আর ওইটা আসে নাই। বাট আমি একজন রাজনীতি সচেতন মানুষ, তা আমার মনে হলো দেখি না রাজনীতি না করেও দেশের জন্য কাজ করা যায় কিনা। এই ভাবনা থেকেই আমি আসলে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন শুরু করি। এবং আমার কাছে মনে হয় এই পরিচয়টা দিতে আমি এখন খুব গর্ববোধ করি যে আমি বাংলাদেশের জন্য একটা কাজ করছি। আমি যখন আপনি কিন্তু কোনো পেমেন্ট কার কাছ থেকে নিচ্ছেন না, যতটুকু আমি জানি যে অনেক ট্রেনিং সেশন, অনেক ওয়ার্কশপ আপনি করেই যাচ্ছেন বছরের পর বছর, একদম ফ্রি অফ কস্ট। এম আই রাইট অর রং? না, ইউ আর রাইট। আমি আসলে যখন এইটা পরিকল্পনা করি আমি করব এই ধরনের একটা কাজ, তখন আমি ভাবলাম যে কি ব্যতিক্রম করা যায়। অনেকেই এ ধরনের কাজ করছে, উদ্যোক্তা সংগঠন করছে
বা উদ্যোক্তাদের নিয়ে কাজ করছে, স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে। তা আমি ভাবলাম যে আমি করব, কিন্তু সেটা তো গতানুগতিক হয়ে যাবে। তো আমি বরাবরই আমার লাইফে যত কাজ করেছি এ পর্যন্ত, আমি গতানুগতিক কোনো কাজ করি নাই। আমি সবাই যা করছে সেটাই করছি, কিন্তু একটু ভিন্নভাবে। ভিন্ন। তো আমি যখন চিন্তা করলাম যে আমি এরকম একটা কাজ শুরু করব যে আমি ছেলেমেয়েদেরকে শেখাবো, তখন আমি ভাবলাম যে কি ব্যতিক্রম করা যায়। তখন আমি একটা ব্যতিক্রম প্রথমে চুজ করলাম, যে আমি প্রতিদিন শেখাবো, এভরি সিঙ্গেল ডে, এভরি সিঙ্গেল ডে। উইদাউট এনি ব্রেক। তো এটা আমি পারবো কিনা আমি জানতাম না, বাট আমি নিজের সাথে একটা কমিটমেন্ট করলাম, দেখি না এটা ব্যতিক্রম কিছু হয় কিনা। আরেকটা জিনিস যখন আমার মাথার মধ্যে বাংলাদেশটা কাজ করে, আমার মধ্যে আমি জানি না কেন, এটা কি কারণে আমার মধ্যে সবসময় একটা ভীষণ রকমের ভালো লাগা কাজ করে। সেটা হচ্ছে আমি বাংলাদেশের একজন নাগরিক, এবং আমি যখনই আমার বহুবার দেশের বাইরে সেটেল হওয়ার সুযোগ ছিল, এখনও আছে, বাট আমাকে কখনো টানে না। মানে বাংলাদেশে অনেক সমস্যা আছে, যানজট, অনিয়ম, এটা সেটা অনেক কিছু আমরা বলতে পারি, অনেক কিছু। বাট তারপরেও এই দেশটা অনেক ভালো লাগে, এই দেশের মানুষগুলোকে অনেক ভালো লাগে। সো যার কারণে আমার মাথার মধ্যে ছিল বাংলাদেশ। বাংলাদেশটা যখন আসে তখন মনে হয় যে নিঃস্বার্থভাবে কিছু করা যায় কিনা। তা আমার যেহেতু আমি একজন সাধারণ মানের উদ্যোক্তা, অত বড় কোনো উদ্যোক্তা নই, এবং আমার চাহিদাও খুবই অল্প। মানে একটা মানুষের ধরেন সচ্ছলভাবে থাকতে বা খেতে কত টাকা আর লাগে। সো এইটুকু অর্জন যেহেতু আছে, আমি ভাবলাম যে এই কাজটা আমি বিনামূল্যে করব, আমি কোনো টাকা নেব না। তো আমি 2018 সালের 1 জানুয়ারি এটা শুরু করি, এবং আমার প্রথম পরিকল্পনা ছিল যে আমি 3 মাস, মানে 90 দিন টানা প্রশিক্ষণ দেবো এক একটা ব্যাচে। 90 দিন মানে টানা 90 দিন। তো আমি ওইভাবে শুরু করি, পুরো জিনিসটাই অনলাইনে, এবং মাথার মধ্যে ছিল শুধু ঢাকা না, আমি সারা বাংলাদেশ নিয়ে কাজ করব। এবং আমি শুরুতেই, আমার এখনও মনে আছে, আমি একটা পোস্ট দেই ফেসবুকে, মানে এই যে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে যে কত ভালো ভালো কাজ করা যায়, এটা তার একটা বড় উদাহরণ। আমি একটা পোস্ট দিই যে আমি 64 জেলা থেকে ছেলেমেয়েদেরকে শিখাইতে চাই যারা বেকার। ওকে, যারা তারা বেকার। যারা বেকার তারা আচ্ছা। আমাকে ইমেল করেন, আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেই, আমি তাদেরকে শেখাবো, অনলাইনে শেখাবো। তো আমি প্রায় 1000-এর উপরে ইমেল পাই। ও তো গ্রেট। এই ইমেলগুলো থেকে আমি, ম্যাক্সিমাম ইমেল ছিল ঢাকা থেকে, আচ্ছা। মানে প্রায় 700-800-র মতো ঢাকা থেকেই ছিল। তো এই ইমেলগুলো থেকে আমি বাছাই করে সব জেলা থেকে 2 জন করে নেই, একটা ছেলে ওকে। একটা মেয়ে। আচ্ছা। আর ইন্টারেস্টিং। বাকিগুলো নেই ঢাকা থেকে, সব মিলে 164 জনকে সিলেক্ট করি। এই 164 জনকে নিয়ে 64 জেলা থেকে, সম্ভবত 2-1টা জেলা বাদ ছিল, মোটামুটি প্রায় 62টা জেলা কাভার ছিল। আহ, এটা করে আমি শুরু করি, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি নিজের সাথে যে কমিটমেন্টটা করেছিলাম যে আমি টানা করব, আমি প্রথম 90টা দিন শেষ করি তাদের সাথে ট্রেনিংটা, উইদাউট এনি ব্রেক। উইদাউট এনি ব্রেক, একদম। এর মধ্যে ছুটি ছিল, অন্যরকম অনেক কিছু ছিল। এর মধ্যে কি ঈদ ছিল, এমন না, হয়েছিল? প্রথমটাতে ঈদ ছিল না। তো এটা করার পরে আমি, আমার কাছে মানে অনেক প্রেশার আসলো যে আমরা আরও অনেক মানুষ শিখতে চাই। তো তখন আমি জানতাম না যে আমি দ্বিতীয় ব্যাচ, তৃতীয় ব্যাচ এরকম করে করব কিনা। কারণ আমি ভাবলাম যে আমি এই 64 জনকে নিয়েই কাজ করব, তাদেরকেই গ্রুমিং করব, এরকম একটা ভাবনা ছিল। হুম, কিন্তু হুম। এরকম আরও হাজার হাজার মানুষ যে এটা আরো শেখার জন্য চাইবে। চাইবে, এটা আমার ধারণার মধ্যে ছিল না। তো যাই হোক, আমি দেখলাম যে প্রায় 6000 মানুষ জমা হয়ে গেছে 6000 মানুষ। কোর্স শেষ করতে করতে, তারা শিখতে চায়। পরে তাদেরকে আমি নেই, দ্বিতীয় ব্যাচ শুরু করি পরের দিনই, জাস্ট প্রথম যে জাস্ট ব্যাচ, পরের দিন। পরের দিনই ওকে। দ্বিতীয় ব্যাচ, মানে কোনো ব্রেক দেই নেই, দ্বিতীয় ব্যাচ শুরু করি। তো এভাবে করতে 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 আলহামদুলিল্লাহ আমাদের এখন 35 নাম্বার ব্যাচ চলছে টানা, 35। 35। এক একটা ব্যাচ 90 দিন করে, 570টা কন্টেন্ট দিয়ে আমি তাদেরকে শেখাই এক একটা ব্যাচে। আমি যেই প্রশিক্ষণটা দেই, 15টা স্কিলস, উদ্যোক্তার মোটামুটি A to Z সব কাভার করে। আম, এইটা, এই ট্রেনিংটার বাজার মূল্য কমপক্ষে 2 লক্ষ টাকা, ও মাই গড। যেটা আমি ফ্রিতে ফ্রি তাদেরকে অফ দিচ্ছি। দিচ্ছেন। এবং 164 জনকে নিয়ে যে যাত্রা শুরু করেছিলাম, শিক্ষার্থীদেরকে নিয়ে বাংলাদেশের 64 জেলা,
492টা উপজেলা, 50টা দেশের প্রবাসীরা আমার সঙ্গে কানেক্টেড, প্রবাসীরা কানেক্টেড। প্রবাসীরাও। আমার শিক্ষার্থীর সংখ্যা এখন 38 লাখ। 38 লাখ। ইয়েস, 3.8 মিলিয়ন। ইটস হিউজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো ভাই আপনি তো উদ্যোক্তা নিয়ে কাজ করেন, তো এই কাজ করতে গিয়ে উদ্যোক্তারা আসলে সফল না হওয়ার পিছনে কি কি কারণ থাকে? অনেকে কিন্তু সফল হয় না শেষ পর্যন্ত। না, এটা একটা হয় কি, ধরেন ইদানিং একটা ট্রেন্ড তৈরি হয়েছে, অনেকে উদ্যোক্তা হতে চায় Right, নানান কারণে, right. অনেক রকমের সুযোগ সুবিধা তৈরি হয়েছে, বা একজন আরেকজনকে দেখে তৈরি হচ্ছে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব। আপনি জানেন যে প্রত্যেক বছর প্রায় 8 থেকে 10 লাখ গ্র্যাজুয়েট বের হয় পাশ করে, চাকরি আছে মাত্র 2 লাখ, 50,000 সরকারি আর 1.5 লাখ হচ্ছে বেসরকারি। তাহলে বাকি 6 থেকে 8 লাখ শিক্ষার্থী কিন্তু বেকার। এছাড়া আবার নন ফর্মাল এডুকেশন থেকেও, তবে তারা কম বেকার, কম্পারেটিভলি শিক্ষিত বেকারের সংখ্যা তারা বেশি। কিছুটা স্কিল নিয়ে তারা কিছু না কিছু করছে, কিছু না কিছু করছে, তারা বিদেশে যাচ্ছে বা ছোটোখাটো বিভিন্ন কাজ করছে। আমাদের পড়াশোনা আমরা যারা করি, গ্র্যাজুয়েশন করি, মাস্টার্স করি, তাদের আবার একটু চাইলে যে কোনো কাজ তারা করতে চায় না, যদি আমি এটাকে সাপোর্ট করি না। আমি মনে করি যে কোনো কাজই হচ্ছে কাজ, আমার নিজের কাজ। আমি গ্র্যাজুয়েশন করে যদি হাঁস পালন করি, গরু পালন করি বা মাছ চাষ করি, এটাকে ছোট করে দেখার কিছু নাই, কারণ এটা তো আমার নিজের কাজ। আমি তো কোনো অন্যায় করছি না, ভিক্ষাবৃত্তি করছি না, বা কাউকে ঠকাচ্ছি না। সো এইটার একটা কারণ যে অনেকে উদ্যোক্তা হয়। উদ্যোক্তার জার্নিটা মানে ধরে রাখতে না পারার পেছনে, আমি যেহেতু প্রায় 38 লাখ ছেলেমেয়েকে নিয়ে কাজ করেছি, আপনি যদি আমাকে ইম্প্যাক্ট জিজ্ঞেস করেন, আমরা এই পর্যন্ত প্রায় 1,40,000 উদ্যোক্তা তৈরি করেছি এইখান থেকে। তো যারা আমার নেটওয়ার্কের মধ্যে আছে, যাদেরকে নার্সিং করছি বিভিন্নভাবে, ঝরে যাওয়ার আমার কাছে প্রথম যে কারণটা মনে হয়েছে, একটা হচ্ছে যে না জেনে শুরু করা, না শিখে শুরু করা, কপি করা, যে ও একটা কিছু করেছে আমি একটা শুরু করলাম, কিন্তু সবগুলো ট্রিক্স বা ওয়ে বা প্রসেস প্রপারলি জিনিসটা না জেনে শুরু করা, এটা হচ্ছে একটা কারণ ঝরে যাওয়ার। আরেকটা কারণ হচ্ছে মার্কেট রিসার্চ না করে শুরু করা। একটা তো হলো শিখতে হবে, আরেকটা হলো আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাচ্ছেন বা সার্ভিসটা নিয়ে, এটা কাস্টমার কেন কিনবে, ওয়াই, এই হোয়াইয়ের উত্তরটা না জেনে যখন শুরু করে তখন সে ফেল মারে। 3 নাম্বার কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে, ধৈর্যের অভাব। হ্যাঁ, অনেকের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে খুব দ্রুত শর্টকাটে কিছু করা যায়। তো আসলে বিজনেস শর্টকাটে, বা বিজনেস কেন, যে কোনো ক্যারিয়ার শর্টকাটে কিছু আসলে অ্যাচিভ করা সম্ভব না। তার জন্য প্রচুর ধৈর্য দরকার, লেগে থাকতে হয়, এবং এটার পেছনে শ্রম দিতে হয়। যেমন আমি শুরুতে আপনাকে বলছিলাম যে আমার উদ্যোক্তা জার্নির বয়স প্রায় 24 বছর। এই 24 বছরে প্রায় 15 থেকে 16 ঘন্টা আমি প্রতিদিন কাজ করি, ইনক্লুডিং ফ্রাইডে। এখনও তো হ্যাঁ, তার মানে এই না যে আমি বেড়াই না, আমি বেড়াইও, আবার কাজও করি, সবই করি। যখন বেড়ানোর দরকার বেড়াইও, সেটা আমার কাছে ফুয়েলিং হিসেবে কাজ করে। আমি আড্ডাও দিই অনেক প্রোগ্রামে। আমি মাসে 30 দিনের মধ্যে 20টা প্রোগ্রামে অ্যাটেন্ড করি, কমপক্ষে 20 দিন প্রোগ্রামে অ্যাটেন্ড করি। কিন্তু আবার আমি ঠিকই কাজ করি। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, কালকে রাত 3:30টার সময় ঘুম ভেঙে গেছে হঠাৎ করে। তা এখন ঘুম ভেঙে গেছে, ঘুম তো আসছে না, কী করবো, তার টেবিলে বসে গেলাম, লেখালেখি শুরু করলাম। আমি যেহেতু আমাকে রিসার্চ করতে হয়, লিখতে হয়, কন্টেন্ট তৈরি করতে হয়, বিভিন্ন কিছু ভাবতে হয়। সো আমার প্রায় 5টা বই এ পর্যন্ত বের হয়েছে। সো মানে এইভাবেই জিনিসগুলো হয়। আর সবচেয়ে বড় কথা, আমার বিজনেসের কাজ ছাড়াও নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আমাকে কিন্তু প্রতিদিন গড়ে 4 থেকে 5 ঘন্টা সময় দিতে হয়। এই সময়টা আমার হয়তো পরিবার থেকে কেটে বা বিজনেস থেকে কেটে, বা আমার কোনো অলস সময় আমি পার করি না, সেখান থেকে কেটে আমি এই টাইমটা দিচ্ছি। তো আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সময় কম দেওয়া হয়ে যায় কি, এমন কিছু কি তাদের কোনো অভিযোগ থাকে কিনা যে আমাদেরকে সময় দিতে পারছে না? আমার তো বেশিরভাগ লাইভ, মানে রাত্রেবেলা যে লাইভগুলো আমি করি, 1.5 থেকে 2 ঘন্টা একটা লাইভ থাকে। এই লাইভগুলো বেশিরভাগ সময় আমার রাত্রেবেলা হয়, 9টার পরে, 9টা 9:30টার পরে, 11টা 11:30 পর্যন্ত। তো এটা তো পুরো ফ্যামিলি টাইম। তো এখন শুরুর দিকে কিছু কমপ্লেন ছিল যে তাহলে বাসায় আসা দরকার কি, এটা নিয়ে থাকো।
কিন্তু পরে দেখলো যে এটাকে আর এই বান্দাকে আর চেঞ্জ করা যাবে না, ও ডিভোটেড। তো এখন ছেড়ে দিয়েছে, এনজয় করছে। তাই আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, আই অলওয়েজ বিলিভ ইন কোয়ালিটি টাইম। সো আপনি অনেক রাইট, সময় দিলেন, তার চেয়ে অল্প সময় দিয়ে। কোয়ালিটিফুল হ্যাঁ, টাইম, রাইট হ্যাঁ, রাইট রাইট। অ্যাবসলিউটলি। যারা ফ্রেশ গ্রাজুয়েট, আপনার কি মনে হয় যে ফ্রেশ গ্রাজুয়েটটা কি জব করবে নাকি উদ্যোক্তা হবে, কোনটা বেশি ভালো হয় আপনার না, মতে? প্রথম হচ্ছে আমাদের একটা মাইন্ডসেট আছে, এখান থেকে বের হয়ে আসা দরকার আমাদের তরুণ তরুণীদের। বা আমি এখনও দেখি যে আমরা গ্র্যাজুয়েশন করব, তারপর মাস্টার্স করব, তারপরে গিয়ে আমরা একটা চাকরির কিছু চেষ্টা একটা করব। করার চেষ্টা করে। এই অ্যাটিটিউডটা একেবারেই রং, খুবই আচ্ছা, রং। আমি মনে করি একটা ছেলে বা একটা মেয়েকে গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ার থেকেই কাজ শুরু করা উচিত। কারণ আমাদের বেকারত্বর মূল কারণ হচ্ছে দক্ষতার অভাব। আমরা বলি বাংলাদেশে প্রচুর বেকার মানুষ, কিন্তু আবার আমরা যারা ইন্ডাস্ট্রিতে আছি, আমরা যারা যারা চাকরি দিচ্ছে নিয়োগকর্তা, তারা আবার বলছে আমরা কিন্তু লোক পাচ্ছি না। স্কিল পিপল পাচ্ছে হ্যাঁ, না। তার মানে যে স্কিল, আপনি এরকম একটা লোক আমাকে দেখাতে পারবে না তার মধ্যে মিনিমাম কিছু স্কিলস আছে এবং সে বেকার। আচ্ছা, তার মানে সে কিছু না কিছু করছে। তো তার মানে আমাদের যে সার্টিফিকেট, যে লেখাপড়া, যে সিজিএপি এর পিছনে যে ছোটা, ছোটা। হ্যাঁ, মানে আপনি একটা মডারেট রেজাল্ট করলে কিন্তু ঠিক আছে, আপনি যখন ক্যারিয়ারে ঢুকে যাবেন ৫-৭ বছর পরে আপনি সিজিপিএ কত পেয়েছেন এটা কিন্তু কেউ জিজ্ঞেস করবে ম্যাটার না। করে না আসলে। জিজ্ঞেস করবে তুমি ৫ বছর কি করেছো? আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়েছেন এটাও কিন্তু ম্যাটার করবে না। গ্রামীণ ফোনের সিইও রাইট কিন্তু রাইট। হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে না, আবু জর গিফারি কলেজ থেকে গ্র্যাজুয়েশন ও করেছে, তাই আচ্ছা না? আচ্ছা, হুম। গ্রামীণ ফোনের সিইও। তো এখন আসলে এইভাবে, মানে আমাদের যেমন আমি নিজেও বাংলাদেশের ভালো কোনো ইউনিভার্সিটিতে বা বড় কোনো ইউনিভার্সিটিতে পড়ার চান্স পাই নাই। তা আলহামদুলিল্লাহ আমার প্রতিষ্ঠানে তো এখন সেই সব ইউনিভার্সিটির ছেলেমেয়েরা কাজ করছে। কাজ করছে। সো রাইট। ইটস এ স্কিলস। দিন শেষে আপনার সার্টিফিকেট অবশ্যই দরকার, লেখাপড়া অবশ্যই দরকার, কিন্তু এটাই একমাত্র যোগ্যতা, এই অ্যাটিটিউড থেকে বেরোতে হবে। তো আমি মনে করি আমাদের ছেলেমেয়েদেরকে গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ার থেকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই যেটা করতে হবে নেটওয়ার্কিং করা। নেটওয়ার্কিং করতে হবে। মানে ক্লাব, ইউনিভার্সিটি যত বা কলেজের যত ক্লাব, পাড়ার যত ক্লাব, সেগুলোর ওকে। মধ্যে যুক্ত থাকা। কারণ এই ভলেন্টিয়ারিংটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এখনকার সময়ে। বিদেশে তো এটাকে অনেক গুরুত্ব দেওয়া হয়। আমার ছেলে ওই যে অস্ট্রেলিয়াতে থাকে, তো ও যাওয়ার আগে আমি কিছুদিন এখানে কাজ করিয়েছি, বিভিন্ন ভলেন্টিয়ারিং করিয়েছি। এবং আমি যখন এই সার্টিফিকেটটা পাঠালাম, ওইখানে ওরা খুবই অ্যাপ্রিসিয়েট করলো এটাকে, এবং ওইটার তাই? কারণে ওর জব হয়ে গেল। ও হুম। আচ্ছা। তো ভলেন্টিয়ারিংটা খুবই ভলেন্টিয়ারিংয়ের সুবিধাটা কি জানেন? আপনি যখন ভলেন্টিয়ারিং করতে গিয়ে এমন সব মানুষদের সঙ্গে যারা অতিথি থাকে প্রোগ্রামে, এদের সঙ্গে তো আপনি ডিরেক্ট ইন্টারেক্ট করার সুযোগ পাচ্ছেন, হ্যাঁ, ইন্টারেকশন হচ্ছে। পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন। রাইট। এবং আপনি যখন ওদের কাছে স্টুডেন্ট লাইফে যাবেন, ওরা আপনাকে যেই এক্সেসটা দিবে, আপনি চাকরির জন্য গেলে সেই এক্সেসটা দিবে না। দিবে না, দিবে না। তাহলে এই যে সম্পর্কটা তৈরি হলে ওরা যখন দেখবে আপনার ডেডিকেশন, আপনার স্কিলস, আপনার সব কিছু যখন দেখবে, তার মধ্যে কিন্তু আপনার প্রতি একটা গ্রহণযোগ্যতা তৈরি হবে। ওই হয়তো ডাকবে, আচ্ছা তুমি এসে আমার এখানে জয়েন করো। এরকম অনেক রাইট, ঘটনা ঘটেছে আমাদের দেখা। সো প্রথমেই করতে হবে ভলেন্টিয়ারিং, তারপরে ২-৩টা স্কিল শিখে ফেলতে হবে। এবং বেসিক কিছু স্কিল, যেমন আমাদের ছেলেমেয়েদের সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে আমরা বাংলায় কথা বলতে পারি না। রাইট। মানে কাউকে কিভাবে গুছিয়ে বা হ্যাঁ, প্রপার ওয়েতে কাউকে যদি কমিউনিকেট করতে জিজ্ঞেস পারে। করা হয় তোমার সম্পর্কে বলো, সে বাংলায় ২ লাইন বলে আর বলতে পারে না। তো আমার মনে হয় কথা বলতে পারা, মানে আমি যেটাকে বলি যে কথা বলার জড়তা কাটানো। রাইট। বাংলায়, আপনি বাংলায় প্রপারলি কথা বলেন। আপনাকে শুধু ইংলিশে কথা বললে আপনাকে স্মার্ট মনে করবে, ব্যাপারটা কিন্তু তা না। না, আপনি যদি সুন্দর করে বাংলায় কথা বলতে পারেন, আপনাকে অনেক বেশি স্মার্ট মনে করবে। কারণ আমাদের যারা শুনছি ওরা তো সবাই বাঙালি। বাংলাদেশি। যেখানে বিদেশি আছে সেখানে আমি ইংলিশে কথা বলেন। সো বাংলায় কথা বলাটা শিখতে হবে, ইংরেজিতে কথা বলা শিখতে হবে। তারপরে আপনার বেসিক কিছু আইসিটি নলেজ থাকতে হবে। ওকে। আপনাকে টেক কম্পিউটারে সেভি হওয়া। সব ধরনের, হ্যাঁ, টেক সেভি হওয়া। তারপরে হচ্ছে যে আপনার কিছু একটা টেকনিক্যাল স্কিলস আপনার থাকতে হবে। রাইট। যেমন ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক বা হোয়াটএভার, যেটা, যেকোনো একটা স্পেশাল হ্যাঁ, কোনো স্কিল। একটা স্পেসিফিক যেই ফিল্ডে আপনার পছন্দ সেই ফিল্ডের একটা স্কিলস। সেটা রান্নাও হইতে পারে, সেটা হুম, হুম। ইয়ে হইতে পারে, হোটেল ম্যানেজমেন্ট হইতে পারে, সেটা মার্চেন্ডাইজিং হইতে পারে, এনিথিং। সেটার উপরে একটা স্কিলস আপনার থাকা উচিত। সো এইগুলো করলে হবে কি, তার
মধ্যে কনফিডেন্স তৈরি হবে। এবং আমি মনে করি যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এই টাইমটাতে তার পার্ট টাইম কাজ করা উচিত। এখন অনেকে চিন্তা করে পার্ট টাইম কাজ কোথায় পাবো, অভাব কিন্তু নাই, কিন্তু আমরা কি খুঁজি? সার্চ করতে হবে প্রপারলি। আপনাকে দেখেন, পার্ট টাইম কাজের কথা আমি বলি, বাংলাদেশে বাণিজ্য মেলা হয়, বই মেলা হয়, এখন কিন্তু সবগুলো ফুড শপে, ফুড ইয়েতে আপনার কিন্তু পার্ট টাইম ছেলেমেয়েরা কাজ করে। আপনি দেখেন রাইট, হ্যাঁ আমি দেখেছি। যতগুলো শপিং মল আছে সেখানে যদি যান, তারপর অনেক রকমের শোরুম আছে সেখানেই হয়, সারা বছর বিভিন্ন মেলা হয়, সেখানে কিন্তু পার্ট টাইম ছেলেমেয়েরা কাজ করে। সো অনেক সুযোগ আছে, আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন ঘরে বসে পার্ট টাইম, অসুবিধা তো নাই। সো এই কাজগুলো আপনি যখন করবেন, করে যখন আপনি গ্র্যাজুয়েশনটা শেষ হবে, এবার আপনি সিভিটা লেখেন, আপনি কত কাজ যখন করেছেন। লেখার মতো অনেক কিছু তখন পেয়ে যাবে। আপনাকে কেউ ফ্রেশার বলবে? না। আচ্ছা, মাস্টার্স কেন করতে হবে? আমি আমার ক্যারিয়ারে, আমাকে তখন কেউ শেখায় নাই, আমার ক্যারিয়ারে গ্র্যাজুয়েশন করার 10 বছর পরে আমি মাস্টার্স করেছি। ও আচ্ছা। তো এখনকার ছেলে মেয়েদের আমি দেখি চট করে গ্র্যাজুয়েশন করে মাস্টার্স, তারপরে চাকরি খোঁজে। নো, মাস্টার ডিগ্রি আপনি পরে করেন, আপনার বিয়ে আটকে গেলে মাস্টার ডিগ্রি করেন, বা আপনি যদি শখ হয় যে আমার একটা মাস্টার ডিগ্রি থাকা দরকার, আপনি নাইটে করেন, কিন্তু রেগুলার মাস্টার ডিগ্রি করে তারপর আমি চাকরি খুঁজবো, এই মেন্টালিটিটা আমার মনে হয় দরকার নাই। তো আপনি যেটা বললেন, চাকরি বা ব্যবসা আপনার জন্য রেডি আছে কিনা, সেই যোগ্যতা আপনাকে স্টুডেন্ট লাইফেই তৈরি করতে হবে। তাহলে আপনি চাকরি করেন, ব্যবসা করেন, যেটাই করেন, যেটা আপনি সুযোগ পান সেটাই পেয়ে যাবেন। চাকরি পেলে চাকরি করবেন, আমি নিজেও চাকরি করে পরে উদ্যোক্তা হয়েছে, সমস্যা তো নেই। কিন্তু চাকরি তো নাই, তাহলে কি আপনি কি বসে থাকবেন? তাহলে আপনাকে সেই উদ্যোক্তা জার্নিটা শুরু করতে হবে। এবং আমি যে কাজগুলো বললাম, এগুলো যদি আপনি করে আসতে থাকেন স্টুডেন্ট লাইফে, চাকরি অথবা ব্যবসা আপনার জন্য রেডি হয়ে যাবে। ভাই, আপনার কি মনে হয় আমাদের যে বাংলাদেশের যে ইউনিভার্সিটিগুলো, এখানে কি কোনো স্কিল সেট শেখানোর মতো কোনো প্ল্যানিং আছে, বা অথবা বর্তমানে যে অবস্থা আছে, এতে কি আপনার মনে হয় যে না ঠিক আছে, কোনো স্কিল শিখতে পারছে না কি পাচ্ছে না, বা কি করলে ভালো হতো আসলে? মানে আমি এই কথাটা বললে অফেন্ডেড হয়ে যাবে কিনা আমি জানি না, আমি এই কথাটা অনেক জায়গায় বলেছি, আমি বলে যাব। আমি তো মনে করি বাংলাদেশে যেসব ইউনিভার্সিটিগুলো আছে তারা অর্ধেক বন্ধ করে দেওয়া উচিত। মানে কিছু ভালো ইউনিভার্সিটি আছে যারা সত্যিকার অর্থে সেখানে লেখাপড়া হয়, বাট অর্ধেকের বেশি ইউনিভার্সিটিতে শুধু সার্টিফিকেট বিক্রি করা হয়। সবগুলোকেই পলিটেকনিক ইনস্টিটিউট ঘোষণা করা উচিত। তারা 3 বছর 4 বছরের ডিগ্রি দেওয়ার কোনো দরকার নেই, তারা 6 মাস থেকে 1 বছর বা 3 মাসের ডিগ্রি দিবে, এবং ওগুলা নিয়ে ছেলেপেলেরা বিভিন্ন স্কিল নিয়ে প্র্যাকটিক্যাল কাজ করবে। প্র্যাকটিক্যাল কাজ করবে। সো এইটাতে আমাদের যাওয়া উচিত। আমাদের হয় কি, মানে আমাদের এত কম্পিউটার সায়েন্স, এত বিবিএ, এত এমবিএ, এগুলো দরকার নাই। আপনি, মানে আমার তো মনে হয় ইন্টারমিডিয়েট পাশ করার পর একটা 6 মাসের ডিপ্লোমা করে একটা ছেলে বা একটা মেয়েকে কাজে ঢুকে যাওয়া উচিত। সে রাত্রেবেলা গ্র্যাজুয়েশন করবে তার স্ট্যাটাসের জন্য, বা তার শেখার জন্য, লেখাপড়ার জন্য, বা রাত্রেবেলা মাস্টার্স করবে। সো ইউনিভার্সিটিগুলোতে বেসিক্যালি আমার কাছে এখন মনে হয়, হ্যাঁ, মানে আপনি যদি মডারেট অ্যাসপেক্টে বলেন, 4 বছরের কোর্স তারা করুক, তার মধ্যে 2 বছর হওয়া উচিত একেবারে হ্যান্ডস অন ট্রেনিং, রাইট রাইট। একেবারে একেবারে হাতে কলমে শেখা। যেটা আসলে ওইভাবে নিয়ে আসা নাই, একেবারেই নাই, একেবারেই নাই। দু একটা ইউনিভার্সিটি ছাড়া একেবারেই নাই। সো ভাই, এবার একটু চাকরি প্রসঙ্গে আসি, যেহেতু আসলে বাংলাদেশে অনেক মানুষই চাকরি করছে বা করতে অনেকেই চায়। তো চাকরির ক্ষেত্রে কোনো একটা প্রতিষ্ঠানে যদি কোনো এমপ্লয়ি থাকে যে সে স্কিলড বা টক্সিক, এক্ষেত্রে তার ব্যাপারে কি আসলে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আপনার মনে হয়? স্কিলড বা টক্সিক টাইপের এমপ্লয়ি? না, এখন শুরুতে বলে নেই, যারা চাকরি করতে চান বা চাকরি করেন তাদেরও দক্ষতা উন্নয়নের দরকার আছে। তারাও কিন্তু আমার এখান থেকে শিখতে পারেন, যেহেতু এটা ফ্রিতে 90 দিন ধরে এখানে। আমার এখানে অনেক ছেলে মেয়ে চাকরিতে ভালো করছে, সেলস, তাদের আগে থেকে সেলস ভালো হচ্ছে, তারপরে তাদের কমিউনিকেশন বেটার হচ্ছে, টিমে কাজ করা, তাদের অ্যাটিটিউডে অনেক পরিবর্তন আসছে। আপনি যেটা বললেন, তাদের অনেকের রাগ নিয়ন্ত্রণ হয়েছে, বুঝে শুনে তারা কথা বলে, কারণ আমি তাদেরকে ইমোশনাল ইন্টেলিজেন্ট শেখাই। আপনি যে প্রবলেমটা বললেন, এটা বেসিক্যালি ইমোশনাল ইন্টেলিজেন্ট। এটা আমাদের সমাজে কিন্তু এখন খুবই প্রকট, শুধু চাকরি না, সংসার করতে গেলেও কিন্তু এই ঝামেলাটা আছে। এবং এটা এটা বলে হচ্ছে যে টিমের মধ্যে কাজ করতে গেলে সবাই একরকম হবে না। এখন আমি যদি চিন্তা করি যে সবাই আমার মতো হবে, এটা খুব মুশকিল। মানে সবাই আমার মতো হবে,
এটা আশা করাটা খুবই মুশকিল এবং এটা কখনো হয় না। হয় না। বরং আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা অ্যাডাপ্টেবিলিটি যেটাকে বলে, আমরা নিজেকে খাপ খাইয়ে ফেলতে পারি। খাপ খাইয়ে নেওয়া, হ্যাঁ, তো টক্সিক যে জিনিসগুলো মানে হচ্ছে ওই মানুষটা নেগেটিভ। নেগেটিভ। এখন আমি মনে করি যে একটা মানুষকে, নেগেটিভ মানুষকে সাথে নিয়ে, সে দক্ষ, তাকে আমার দরকার, দরকার। আর কিন্তু সে টক্সিক। সো এইটা বরং তাকে আমার পরিবর্তন করার সুযোগ তৈরি করে দেওয়া উচিত। হয় কি, আমাদের সমাজে আমরা যখন কাউকে কোনো কিছু ধরিয়ে দিতে চাই, আমাদের অ্যাটিটিউডটা হচ্ছে তাকে অপমান করে ধরিয়ে দেয়া, হ্যাঁ, সবার এটা সামনে আসলে ঠিক। ছোট করে। হ্যাঁ, এটা না করে তাকে আমরা ওয়ান টু ওয়ান বসে কাউন্সিলিং করতে পারি, বোঝাতে পারি যে তুমি এই জায়গাটা ইমপ্রুভ করলে তুমি কিন্তু আরও বেটার করবা, তোমার এই জায়গাটাতে একটু ঝামেলা আছে, এটা নিয়ে একটু ভাবো। সো আমার মনে হয় যে এটা প্রপার কাউন্সেলিং এবং তাকে একটু ভ্যালু দেয়া, একটু সম্মান দেয়া, কারণ টক্সিক লোকজনদের মূল সমস্যাটা কিন্তু ইগো। রাইট। হ্যাঁ, এবং যে সে নিজেও অনেক পাত্তা পেতে চায়, আবার কাউকে পাত্তা দিতে চায় না। দিতে চায় না। সো আসলে দুনিয়াতে একটা কথা আছে, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। এক্স্যাক্টলি। আর সম্মান দিলে আপনি সম্মান পাবেন এটা এক্সপেক্ট করাও ঠিক না। মানে আমি যেমন ব্যক্তিগতভাবে সবসময় বলি যে বি দ্য গিভার, মানে তুমি মানুষের জন্য কাজ করো, তার বিনিময়ে কোনো কিছু প্রত্যাশা করো না, যদি পাও সেটা বোনাস। কিন্তু আমি কিছু করছি, তার মানে আমাকে ইন রিটার্ন কিছু একটা পেতে হবে, এই অ্যাটিটিউডটা মানুষকে ফ্রাস্ট্রেটেড করে। হ্যাঁ, তুমি যখন এক্সপেকটেশনের ছাড়া কিছু পেয়ে যাবা, সেটা তোমাকে অনেক বেশি এনথুসিয়াস্টিক করে এবং অনেক হ্যাপিনেস তৈরি করে। তো আমার কথা হলো যে একটা মানুষের মাইন্ডসেট, এগুলো নিয়ে অনেক রকমের কিছু প্র্যাকটিস আছে। যে প্রথম কথা হলো যে তার প্রবলেমটা তাকে ধরাই দিতে হয়। অনেক সময় দেখবেন কিছু মানুষের মুদ্রা দোষ আছে, কথার মাঝখানে কিছু শব্দ বলে, কিন্তু সে জানে না সে যে বলছে, সে কিন্তু বলে যাচ্ছে, সে কখনো নিজের কানে যে নেগেটিভ ইফেক্ট হচ্ছে, হ্যাঁ, আর সেটা বুঝতে পারছে সে বুঝতে পারছে না, কারণ তাকে সেটা কেউ ধরিয়ে দিচ্ছে না। তো এখন তাকে অপমান করে বা ছোট করে ধরিয়ে দিলে তো হবে না, তাকে এই বিষয়ে কি কাছে আপনি নিয়ে। আপনার ট্রেনিং এ অথবা কোর্সে কোনো লেসন থাকে? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, Great, great, এটা great. বেসিক জিনিস। হ্যাঁ, আপনি তো উদ্যোক্তা হবেন, চাকরি করবেন, ওটা তো পরে। আগে তো আপনার অ্যাজ এ হিউম্যান বিং আপনার ভালো বেসিক মানুষ হতে হবে। বেসিক জিনিসগুলো তো আপনাকে ঠিক থাকতে হবে। আপনি কাউকে ঠকাবেন না, আপনি কারো হক নষ্ট করবেন না, কারো মনের কষ্টের কারণ হয়ে দাঁড়াবেন না, কাউকে আঘাত করবেন না, মানুষকে সম্মান করবেন, আহ, সৎ পথে রোজগার করবেন, এরকম বেসিক জিনিসগুলো তো খুব দরকার, এছাড়া তো লাভ নাই। আর তারপর সবচেয়ে বড় যেটা দরকার সেটা হলো পজিটিভ হওয়া। আপনি নেগেটিভ হয়ে তো লাইফে মানে একটা লাভের কথা কেউ বলতে পারে না যে আমি খুব নেগেটিভ মানুষ, আমার একটা লাভ হচ্ছে, বরং ডাউন হয়ে যাওয়া, একা হয়ে যাওয়া। নেগেটিভ মানুষদের সাথে কেউ মিশতে চায় না, বাট আপনি যদি পজিটিভ থাকেন, আপনার লাভের মাইন্ডসেট থাকে, কোনো শেষ মানে অসীম লাভ। আপনার সঙ্গে সবাই কথা বলতে পছন্দ করবে, নেটওয়ার্ক করতে পছন্দ করবে, বন্ধুত্ব করতে পছন্দ করবে, আপনার সঙ্গে মিশতে পছন্দ করবে। সো এবং আপনার নিজের একটা ভালো লাগা তৈরি হবে, আপনি স্পোর্টি থাকবেন, আপনার আপনার মধ্যে কখনো ডাউন ফিল হবে না, আপনি প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, আপনি অনেক কাজ করতে পারবেন। সো আমরা অনেক সময় বলি না যে আমার মন খারাপ, হ্যাঁ, মানে নানান কারণে আমাদের মুড সুইং হয়, ও এটা বলেছে এই জন্য আমার মন খারাপ। আরে বাবা, ও এটা বলেছে, আপনার মন খারাপ কেন হবে? মানে আপনি আমাকে কিছু বলেছেন, এটা তো আপনার সমস্যা, আমার সমস্যা না। আমার মন খারাপ হবে কেন? মানে এটা তো আপনার মুখ দিয়ে বের হয়েছে, আমার মুখ দিয়ে তো বের হয়নি, আমি নিচ্ছি কেন সেটা? তো এটা আপনার মানে কন্ট্রোল, আপনার না, এটা আপনার দৃষ্টিভঙ্গি। আপনি হয়তো আমাকে এইটুকুই দেখছেন না, আমার পিছনে ডানে বাঁয়ে তো আপনি দেখছেন না, আমার সব কিছু তো আপনি জানেন না। আপনার বিচারটা, আপনি আমাকে যতটুকু জানেন অতটুকুর মধ্যে। তো আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে কোনো একটা কিছু দেখলে, কমেন্ট দেখলে বা দেখলে, নেগেটিভ কিছু দেখলে আমাদের মন খারাপ হয়ে যায়। কেন ভাই? আপনি দেখেন না, আপনি যেটা দেখবেন না এটা নিয়ে তো মন খারাপ করতে পারতেন, আপনি এগুলো দেখতে যান কেন? আমরা আবার খুঁচিয়ে খুঁচিয়ে দেখতে যাই এগুলা। সো এখন আমার কাছে এটার একটা সুন্দর উদাহরণ আছে, যেমন আপনি যখন রাস্তা দিয়ে যান, আপনি যে ডাস্টবিনটা দেখেন, ওটার দিকে কি খুব মনোযোগ দিয়ে তাকিয়ে থাকেন? নাকে হাত দিয়ে অন্যদিকে ঘুরে দ্রুত স্থান করে ত্যাগ করেন। সো নেগেটিভ জিনিসকে এভাবে দেখতে হবে, ইউ ডোন্ট সি দ্যাট, দেখার কোনো দরকার নেই। থ্যাংক ইউ, অনেক ভালো লাগলো। আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে চাকরির ক্ষেত্রে যখন মানুষ কোনো একটা কোম্পানি জব চেঞ্জ করবে, কখন সে আসলে বুঝতে পারবে যে এখন তার জবটা চেঞ্জ করা দরকার?
এই চেঞ্জ করার সময়টা আসলে এখন হয়েছে? এইটা আমি মনে করি যারা চাকরি করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কারণ আমরা যখন সিভি পাই, যখন কাউকে ইন্টারভিউতে ডাকি বা আমরা ইন্টারভিউ বোর্ডে যখন থাকি, আমরা যখন সিভিটা দেখি, আমরা যদি দেখি প্রতি ১ বছর ৬ মাস পর সে জব চেঞ্জ করেছে, হ্যাঁ, তাকে কিন্তু আমরা জব দিতে চাই না। কারণ হচ্ছে নিয়োগকর্তা সবসময় চিন্তা করেন যে ও স্টেবল কিনা। রাইট, স্টেবিলিটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আর একটা ভেরি মানুষ একটা প্রতিষ্ঠানে ২ থেকে ৩ বছর মিনিমাম কাজ না করলে তার কিন্তু শেখাও হয় না, ইন ডেপথ নলেজটাও রাইট, তৈরি হয় না, লিডারশিপ কোয়ালিটি তৈরি হয় না, টিম ম্যানেজমেন্ট হয় না। তো সেই জন্যে এই স্ট্যাবিলিটি খুব গুরুত্বপূর্ণ। কারণ একটা এমপ্লয়ি যখন কোনো একটা প্রতিষ্ঠানে জয়েন করে, সে কিন্তু ডে 1 থেকে সে আউটপুট দিতে পারে দিতে না। পারে না। তাকে ২-৩ মাস তাকে ট্রেনিং, রাইট, তার পেছনে সময় দিতে হয়, ইনভেস্টমেন্ট করতে হয়। ৩ মাস ৪ মাস পরে গিয়ে সে আউটপুট দেওয়া শুরু করে এবং ৬ মাস ১ বছর পরে গিয়ে সে ফুল ফ্লেজেড আউটপুট দিতে থাকে। রাইট, তো সেই জন্য আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব যে কোনো একজন মানুষকে মিনিমাম ৩ বছর পর জব সুইচিংয়ের চিন্তা করা উচিত। যদি অন্য কোনো ঝামেলা না থাকে, বেতন পাচ্ছে না বা ওই যে এনভায়রনমেন্ট প্রবলেম হচ্ছে, অ্যাডজাস্ট করতে পারতেছে না, সেগুলো না হলে ক্যারিয়ার গ্রোথের জন্য মিনিমাম ৩ বছর। কারণ এই স্ট্যাবিলিটিটা পরের নিয়োগকর্তা পছন্দ করবে যে হ্যাঁ, ও ৩ বছর কাজ করছে। রাইট, কিন্তু এর কম হলে আপনাকে নিয়ে একটা মানে ২ বছরের কম যদি হয়, আপনাকে নিয়ে একটা সন্দেহ তৈরি হবে। রাইট, রাইট। এটা আসলে কিন্তু সেও পারবে না কোম্পানিকে ভালো কিছু আউটপুট দিতে, আর কোম্পানি থেকেও ভালো কিছু নিতে পারবে না। সো ভাইয়া, যারা চাকরি হোক বা ক্যারিয়ার, অনেক কিছু আমরা আলোচনা করলাম আর কি। সো আপনার তরুণ যারা উদ্যোক্তা আছে অথবা যারা তরুণ বাংলাদেশে আছে আর কি, এদের জন্য আপনি যদি একটা পরামর্শ দেন, তাদের আসলে লাইফ চেঞ্জ করার মতো এমন কিছু যদি দেন পরামর্শ। প্রথম আমার কাছে যেটা পরামর্শ মনে হয় সেটা হচ্ছে আমাদের স্বপ্ন দেখতে হবে। মানে আমরা না কখনো কখনো মনে হয় যে আমি স্বপ্ন দেখব, এটা তো আমার পক্ষে পসিবল না। আমি সবসময় বলি যে আপনি স্বপ্নটা বড় করে দেখবেন, শুরু করবেন ছোট করে, কিন্তু স্বপ্নটা হবে অনেক বড়। এবং স্বপ্নটা শুধু দেখলে হবে না, স্বপ্নটা লিখে ফেলতে হবে। এগুলার কিন্তু সাইকোলজিক্যাল কিছু ইফেক্ট আছে। এফেক্ট আছে। আমার এখনও মনে আছে, আমি কথাগুলো বলছি আমার নিজের জীবনের জার্নি থেকে। আচ্ছা, আমি যখন গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ারে, আমি তখন আমার ডায়েরিটা এখনও আছে আমার টেবিলে, 18টা স্বপ্ন লিখেছিলাম যে আমি এটা করতে চাই। ইউ উইল বি সারপ্রাইজড টু নো আমি প্রায় 16টা বাস্তবায়ন করেছি আমার 16টা বাস্তবায়ন হয়ে হ্যাঁ। গেছে। গ্রেট। তো এটার মূল কারণ হচ্ছে হ্যাঁ, এটা ঠিক তো যে আপনি কিন্তু ওই সময় বসে এই 18টা স্বপ্ন লিখতে পারছিলেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভেরি। এই জন্য আমি বলছি লেখার একটা ইম্প্যাক্ট, কারণ এই লেখাটা সবসময় আমার চোখের সামনে ছিল। হ্যাঁ, আমি হয়তো ভেবেছি যে কোনোটা আমার ২ বছর ৩ বছরের মধ্যে হবে, সেটা হয়তো আমার কখনো কখনো হতে 10 বছরও লেগেছে, বাট হয়েছে। হয়েছে। তো এখন তার মানে কি, লেগেছিলেন হয়তো আপনি হ্যাঁ, পিছনে। স্বপ্নের পেছনে আপনাকে যেটা করতে হবে, টাইমলাইনটা লিখতে হবে যে আমি এটা এতদিনের মধ্যে করতে চাই। আর আপনি যদি টাইমলাইন না লেখেন, ওটা কখনো গোলে পরিণত হবে না, স্বপ্নে থেকে যাবে। তো স্বপ্ন দেখাটা খুবই গুরুত্বপূর্ণ। ২ নাম্বার যেটা, সেটা হচ্ছে সাহস করা দরকার। আমাদের অনেকেরই নানান কারণে সাহসের খুব অভাব। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন সাহস আসে কোথা থেকে? সাহস আসে লেখাপড়া থেকে, যেটা আমরা করছি। সাহস আসে প্রশিক্ষণ থেকে, যেটা আমি শেখাচ্ছি Right, নিজের বলার right, মতো right. একটা গল্পে, বা বাইরে আপনি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিতে পারেন। সাহস আসে মেলামেশা থেকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কনফিডেন্স থেকে। আপনি কাদের সাথে মেলামেশা করেন, আপনি সার্কেল। প্রতিদিন কাদের সাথে ওঠা বসা করেন, এইটা আপনাকে সেদিকে নিয়ে যাবে। আপনি যদি পজিটিভ মানুষদের সাথে মেলামেশা করেন, যারা স্বপ্ন দেখে, স্বপ্নবাজ, যারা ক্যারিয়ারিস্টিক, যারা স্কিলড, এইসব লোকদের সাথে মেলামেশা করেন, তাহলে আপনি তাদের মতো হবেন। আর আপনি যদি হতাশ, নেগেটিভ বা নেশা করে বা খারাপ মানুষ, এদের সাথে মেলামেশা করেন, আপনি তাদের মতোই হবেন। আমি একটা জিনিস অনেক চিন্তা করে দেখেছি, একটা মানুষ নেশা করে কেন, মাদক নেয় কেন, আপনি যদি চিন্তা করেন, সে কিন্তু মাদক নিত না। তার মানে সে এমন এক বন্ধু বা এমন একজন প্রতিবেশী বা এমন একজনের সাথে তার পরিচয় হয়েছে যে মাদক নেয়। ওই লোকটার সাথে পরিচয় না হলে সে কিন্তু কোনোদিন মাদক নিত না। সে তাকে প্রলোভন দেখে যায় না, এটা খুব চিল লাগে, আর একটু তো নিলে কিছুই হয় না, একটু মানে দেখবে যে খুব ঘোরের মধ্যে থাকবি, মানে একটা তাকে নানান রকম মার্কেটিং টাইপের করে নিয়ে যায়। তারপরে সেখানে গিয়ে দেখে আরও 5 জন 7 জন 10 জন আছে, ওইটা তার সার্কেল হয়ে যায়। তারপরে তার মানে তার সব শেষ।
তার মানে আপনি আসলে যাদের সাথে মেলামেশা করেন, আপনি যদি উদ্যোক্তা হইতে চান, আপনি 6 মাস থেকে 1 বছর 10 জন উদ্যোক্তার সাথে মেলামেশা করেন, 11 নম্বর উদ্যোক্তা আপনি হবেন। সো এইটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আসলে বেসিক জিনিসটা অনেক সময় জানি না, এবং এইগুলো আপনাকে সাহস তৈরি করবে। আরে ও তো পারছে, তাহলে আমি কেন আমি পারবো? করতে পারবো। হ্যাঁ, আর সাহস আসে হচ্ছে অবজারভেশন থেকে। ওকে, আমরা অনেক কিছু এরকম অবজারভেশন বলতে কি? অবজারভেশন মানে আপনার মনের মধ্যে প্রশ্ন তৈরি হতে হবে। ওকে, আমরা কিন্তু কোনো একটা কিছু দেখি, প্রশ্ন তৈরি হয় না। আমি সেদিন কোনো একটা আহ, আলোচনা সবাই বলতেছিলাম যে আমি যখন গ্র্যাজুয়েশন করি, আমি তখন ওই যে শাহবাগ টিএসসিতে যেতাম, বিভিন্ন প্রোগ্রাম দেখতে, রমনাতে যেতাম। তখন এটা ছিল ইন্টারকন্টিনেন্টাল, মাঝখানে ওদের উপসী বাংলা, এখন আবার ইন্টারকন্টিনেন্টাল হয়েছে। সো ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে হেঁটে যেতাম, হেঁটে ওই দিকে যেতাম। যাওয়ার সময় আমি ওটার দিকে তাকিয়ে, বিল্ডিংটার দিকে তাকিয়ে চিন্তা করতাম, তখন ওটা ঢাকায় একমাত্র 5 স্টার হোটেল, আরেকটা ছিল সোনারগাঁ। তো তাকিয়ে বলতাম, এখানে যদি একদিন ঢুকে 1 কাপ কফি খেতে পারতাম, বা একদিন একটা ডিনার করতে পারতাম, এরকম ভাবতাম আমি। এই অবজারভেশন থেকে কিন্তু একটা ড্রিম তৈরি হয়ে গেছে। এক্স্যাক্টলি। কিন্তু আমার তো তখন পকেটে টাকা ছিল না যে আমি ওইটুকু বা ওখানে ঢোকার মতো সাহস আমার নেই। কিন্তু ওই ঘটনা ঘটার জন্য কিন্তু 5-7 বছরও লাগে না, এর মধ্যেই ঘটেছে। হ্যাঁ, ওখানে ঢুকতে পেরেছি। সো তারপর তো এটা একটা মানে ইজি ব্যাপার হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে আপনাকে সেটা চিন্তা করতে হবে, সেটা মাথার মধ্যে আনতে হবে, এবং অবজারভেশনের সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আপনার মধ্যে প্রশ্ন তৈরি করতে হবে যে এটা কি, এটা কোথায় পাওয়া যায়, কেন পাওয়া যায়, কীভাবে পাওয়া যায়, এটা আমি কীভাবে অ্যাচিভ করব। এই প্রশ্নগুলো যখন তৈরি হবে, আপনার মধ্যে সাহস তৈরি হবে। আরেকটা জিনিস হচ্ছে অ্যাকশন। আমরা অনেক স্বপ্ন দেখি, হয়তো কিছু স্কিলসও আছে, শিখেছি, কিন্তু আমরা অ্যাকশানে যাই না। এবং এটাই সবচেয়ে বেশি হয় আসলে। এটার সবচেয়ে বড় উদাহরণ আমি নিজে এটা একসময় নিজের মধ্যেও দেখেছি। সেটা হচ্ছে আমি চিন্তা করলাম যে আমি প্রতিদিন সকালে দৌড়াবো, হাঁটবো, কেটস কিনলাম, ট্রাউজার কিনলাম, অনেক কিছু করলাম, প্রিপারেশন রেডি। সব রেডি। সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না। আচ্ছা উঠলাম, এরপর একটা অ্যালার্ম দিলাম, অ্যালার্ম দিয়ে উঠলাম। ওঠার পরে আচ্ছা আজকে বৃষ্টি, কালকে রোদ, গতকাল অনেক রাতে ঘুমিয়েছি, না আজকে ভালো নেক্সট লাগছে না। ভাল লাগছে না। তো তখন আমার ওই যে নিজের বলার মতো গল্প কাজে লাগলো, যে আমি তো এখানে প্রতিদিন পড়াই, তাহলে আই উইল ডু ইট এভরিডে, অ্যান্ড আই এম ডুইং ইট এভরিডে। আজকে সকালেও করেছি। সো আজকেও করেছেন? এভরিডে, নো ব্রেক। ওকে, সো এইটা হচ্ছে মানে আপনার অ্যাকশন। আমাদের এই অ্যাকশানে অনেক ঝামেলা আছে। আমরা আবার শুরুও করি, অনেক সময় ধরে রাখতে পারি না। ওই কয়দিন হাঁটার পরে দেখা যাচ্ছে হচ্ছে না, কনসিস্টেন্সি নেই। একটা কাজ করছি, কতদিন পরে সেটা থেকে বেরোয়, এটা দিয়ে বোধহয় আমাকে হবে না। তার মানে আমি যদি বলি যে ড্রিম, অবজারভেশন, কনসিস্টেন্সি, অ্যাকশন সবকিছুর মিলিয়ে আসলে খুব একটা খুব ভালো গুরুত্বপূর্ণ। ভালো এবং এই outcome আসবে। সবগুলো জিনিস অ্যাকশানের পরে, যেটা অ্যাকশনের সঙ্গে সম্পর্কিত, সেটা হলো লেগে থাকা। মানে আপনি যদি খুব সহজে গিভ আপ করেন, আমার কাছে মনে হয় কোনো কিছু অ্যাচিভ হয় না। আমি আজকে লেগেছিলাম বলেই 164 জন থেকে 3.8 মিলিয়ন, এবং ফুললি অর্গানিক। সো এটার মূল কারণটাই হচ্ছে, এবং আপনাকে ডেফিনেটলি ভ্যালু তৈরি করতে হবে। আর আমি এমন একটা জিনিস দিচ্ছি, সেটা যদি ভ্যালু তৈরি করতে না হইতো, সেটা তখন যদি মানুষ ইম্প্যাক্ট আসলে তৈরি না হইতো, তাহলে কিন্তু এটা এতদিন টিকে নিবে থাকতো না, না। টিকে থাকবে না। রাইট, রাইট। তো থ্যাংক ইউ ভাই, আসলে আজকে আপনার কাছে আমরা অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। আশা করি আমাদের অডিয়েন্সের জন্য অনেক কাজে দেবে থ্যাংক ইউ। ইনশাল্লাহ। ইনশাল্লাহ নেক্সট আরো ভালো কিছু জানবো আপনাদের কাছ থেকে, এবং আবার দেখা হবে ইনশাল্লাহ আপনার সাথে। আপনাকে অনেক ধন্যবাদ।